জানালা মনের জানালা মনের জানালা। সুপ্রভাত। চ্যানেল ভিশনের টুইলাইট প্রোডাকশনে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান মনের জানলায় অনুষ্ঠানে আজকে আমরা পেয়েছি এক বাচিক শিল্পীকে। তিনি কবিতায় কবিতায় মুগ্ধ করবেন আমাদের, আর সঙ্গে বাদ্যযন্ত্রে আছে কৌস্তব রায়। কবিতা আর কিবোর্ড দুটো মিলেমিশে আজ এক হয়ে যাবে। আসুন আলাপ করে দিই বাচিক শিল্পীর সাথে। তোমাকে মনের জানলা অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। আমার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং শুভকামনা। কি নাম তোমার? আমার নাম অনুসুয়া মিত্র। কোথা থেকে আসছো? আমি হাওড়া আন্দুল থেকে আসছি। কেমন লাগছে তোমার এখানে এসে? খুব সুন্দর লাগছে। কবিতাকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান খুব ভালো লাগছে। বেশ, তাহলে শুরু করি। কি শোনাবে প্রথমে? আমার প্রথম নিবেদনে কবি অমিতাভ দাশগুপ্তের লেখা কবিতা আমার নাম ভারতবর্ষ। স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে, অশ্রুতে, চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের উপর এখনো গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজদুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ। বৃষ্টি আসবে, ঘাতকের স্টেনগান আর আমার মাঝ বরাবর ছড়ে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরে প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ফাকরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা রক্ত, অশ্রু, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। সত্যি এইসব কবিতা শুনলে গায়ের মধ্যে এক শিহরণ জাগে। অনেক রক্তক্ষয়ের পর আমাদের স্বাধীনতা এসেছে। আমাদের সুনাগরিক হিসাবে আমাদের দায়িত্ব সেটা রক্ষা করা। তবেই বোধহয় ভারতবর্ষ এগিয়ে যাবে, তাই না? একদম তাই। এগিয়ে যায় পরবর্তী নিবেদনে। বল, কি শোনাচ্ছ? আমার পরবর্তী নিবেদন কবি আর্যতীর্থর লেখা কবিতা বিকর্ণ। যাজ্ঞ শ্রেণীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমাতার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব
সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নাম কেউ কেটালো, 100 ভাইয়ের একজনা। এর আগে কেউ তেমন করে তার কথাটাই জানতো না। যতুগৃহে কারেননি রা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীর আব্রুকেও, স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে। মহাবলী পাণ্ডবেরও গলায় তখন সে সুর নেই। রাজা যখন নীরব থেকে সায় দিয়ে যান ধর্ষণে, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মাত্র ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গে কেবল চোখের জল। পোষ্যভাবে যাবনা চেপাই অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। আমরা যেন একবার বিকর্ণ হই, প্রতিবাদী হই। আমরা খুব একটা কঠিন সময়ের সম্মুখীন হয়েছি। এই সময় বোধহয় এরকম বিকর্ণেরই খুব প্রয়োজন, তাই না? একদম। হ্যাঁ, তোমার এই যে কবিতা যাপন, এটা কবে থেকে শুরু করলে? কবিতা যাপন একদম ছোটবেলা থেকে, মানে যখন থেকে আমি কথা বলতে শুরু করি তারপর থেকেই কখন যে কবিতাকে ভালোবেসে ফেলেছি জানি না। মায়ের হাত ধরে প্রথম শুরু, এবং বাড়িতেও একটা সাংস্কৃতিক পরিমণ্ডল আছে। সেই জায়গা থেকে কবিতাকে নিয়ে ভালো থাকতে ছোটবেলা থেকে শেখা আর কি। এবং সেটাই আমার বন্ধু এরকম একটা বাবা মাও শিখিয়েছেন, সেই রকমভাবে শুরু হয়। পড়াশোনা কি করছো? এখন আমি ইংরাজি সাহিত্যে মাস্টার্স করছি। আচ্ছা আচ্ছা। আর তার মানে কি আমরা তোমার মাস্টার্স যেহেতু করছো ইউনিভার্সিটি লেভেল, তাহলে ওখানেও কি তুমি কোনো কিছুতে অংশগ্রহণ করো? হ্যাঁ, অংশগ্রহণ তো করি অবশ্যই, স্কুলেও করতাম। সেই হিসেবে আর একটা অন্য রকমের আইডেন্টিটি ছিল তখন, যে আমরা ছিলাম পাঠের মেয়ে, যারা গান গাইতো তারা গানের মেয়ে, এরকম নাম হয়ে গেছিল সেইটা আর কি। বেশ, আড্ডা বেশ জমে উঠেছে। এই পরবর্তী নিবেদনে কি রাখছো তুমি? পরবর্তী নিবেদনে যে কবিতাটি রাখছি সেটি হলো অপূর্ব দত্তের লেখা কবিতা বাংলাটা। বাবা, খুব সুন্দর কবিতা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মাম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, only 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁচ বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বললেন, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাচ্ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বললেন, চুপ করো তো, ওর ফলসটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা শেখায় না ইংলিশে? তুমি কার পক্ষে, মার না বাবার? পক্ষ বলতে কোনো কোনো সময় বাবার, কোনো কোনো সময় মায়ের। কিন্তু আমার বাবা মার ক্ষেত্রে বলতে গেলে এটা, কিন্তু যদি কবিতার ক্ষেত্রে বলি তাহলে বলবো যে অবশ্যই আমি বাবার পক্ষে। আচ্ছা, তুমি তো ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট,
তা তোমার কি কখনো মনে হয়নি যে বাংলা যদি ভালো করে না জানি ইংরেজিটা বোধহয় এগুলো সম্ভব হবে না? একদম। যখন রবীন্দ্রনাথ পড়ি সেই সময় কিন্তু রবীন্দ্রনাথের যে কবিতা সেগুলোও তো রবীন্দ্রনাথ ইংরাজিতে যখন ট্রান্সলেট করেছেন সেটাও বাংলা থেকে কিন্তু ট্রান্সলেট হয়েছে, এবং সেই ভাববস্তুটা বিদেশের অনেক মানুষ নিয়েছেন। এবং নিজেও যখন পড়তে যাই অনেক ক্ষেত্রে, যেমন আমরা ইংরাজিতে পড়ি অ্যালিটারেশন, সেটা কিন্তু বাংলাতেও আমরা সেইটাকেই ছন্দ হিসেবে, ছন্দের একটা অন্য রূপ হিসেবে পড়ি। সুতরাং এইভাবে যদি আমরা কম্পেয়ার করে পড়তে পারি সেক্ষেত্রে কিন্তু বাংলাটা অনেক মানে আপনার করে নেওয়া যায়। এবং আমি বাঙালি হিসেবে গর্বিত এবং সবসময় চাই ইংরাজি পড়লেও যখন বাংলায় কথা বলবো যেন পুরোটা বাংলায় কথা বলতে পারি। বাহ, এইটা তোমার ভাবনা খুব ভালো। আলাপ করে দিই, কৌস্তব রায় আমাদের কিবোর্ডে আছে। তাহলে এগিয়ে যাই, পরবর্তী নিবেদনে কি রাখছো? পরবর্তী নিবেদনে আমি একটু অন্যরকম কবিতা রাখছি। আসলে এখন যেটা বলছিলাম, ইংরাজি মাধ্যমে ছেলে মেয়েকে পড়ানোর ইচ্ছাটা বা প্রবণতাটা খুব বেড়ে গেছে, এবং এটা মনে করা হয় সবসময় যে বাংলা মাধ্যমে বোধহয় যারা পড়াশুনো করে তাদেরটা পড়াশুনোই নয়। এটা একটা ভীষণ রকম আছে। তো সেই হওয়ার ফলে মানে ইংরাজি মাধ্যমে পড়ানোর ফলে এবং এই উচ্চাসার ফলে কোনো কোনো ক্ষেত্রে যে বিপর্যয়গুলো ঘটে সেই নিয়ে লেখা কবি অচিন্ত সুরালের কবিতা ক্ষয়। একদম। বুম্বারা খুব উজ্জ্বল, তারা ইংলিশ মিডিয়াম, মায়ের হাজার উদ্যম, পাড়ায় বেড়েছে দরদাম। পম্পিরা যায় ব্যাঙ্গালোর, চাকরির খোঁজে পুনেতে, বড় আরো বড় হতে চায়, স্বপ্নের জাল বুনেছে। রঞ্জুরা কেউ থামে না, যায় সুদূরে টেক্সাস, 4-5 লাখে চাকরি, বাপমার কত উচ্ছ্বাস। এইভাবে যত বুম্বা, পম্পি, রঞ্জু, বাকিরা উড়ে চলে যায় দূর দেশ, খাঁচায় ফেরে না পাখিরা। পম্পির বাবা রুগ্ন, হৃদরোগে আক্রান্ত, জমানো টাকার অর্ধেক শেষ, তাই বিভ্রান্ত। বুম্বা সময় পায় না, রঞ্জুরা ভারী ব্যস্ত, আলো আধারের বৃত্তে বাপমারা বিধ্বস্ত। পম্পির হবে সন্তান, মা বলেন তুই দেশে ফের। পম্পি বলেছে ও দেশে জন্মানো কত ভাগ্যের। পম্পির কত খেলনা অবোধ নজর কাটছে, কায়ুক্লেশে করা বাড়িটায় প্রমোটার উঁকি মারছে। বুম্বার বুড়ো বাপমা টেলিফোনটাকে আঁকড়ায়, ফিকে দিনগুলো নির্মম, রাতগুলো গলা মুষনায়। রঞ্জুর কচি বাচ্চা, রঞ্জুর গলা আদুরে, মা বাবা বলেন আচ্ছা নিশ্চিত থাক যাবো রে। দিদুভাই কথা বলছেন, তার স্বাদ আজও অমলিন। দাদুর নতুন কোট প্যান্ট, যেতে বাকি আর 20 দিন। কালীঘাটে পুজো সারলেন পাণ্ডুর দুটি কায়াতে, কারকুলে রাতি আসবে খুংসুটি দুটি ছায়াতে। রঞ্জুর নাকি অনটন, ভেবেছিল আগে বলবে, টিকিট এসেছে একটাই, মা গেলেই তার চলবে। এয়ারপোর্টে সে থাকবে, মা ঠিক একাই পারবে। অভিমানে দিন গুজরান, যেই দিন প্লেন ছাড়বে বাবার দৃষ্টি বিহ্বল, মায়ের অশ্রু গড়ালো, গোছানো নতুন সুটকেস, মেঝেতে মা সব ছড়ালো। কবিতাটা উদাস করলো। আমরা বোধহয় আমাদের একটু বিরতির সময় হয়েছে, একটু বিরতি নেব, তারপর আবার ফিরে আসবো। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনির জানালা। কুড়াতে আলে বাবু তুর পিরানে হাগুডুবু তিরিং বিড়িং পিড়িত পড়িং দোমেলা চিবে হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া। দিল্লি থেকে বিল্লি এলেন, দুধের মতন সাদা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। নাচের তালে কাঁপছে ঘুঙুর, তুলছে তাল। মা গো বিদ্যা দাও, বুদ্ধি দাও, দাও মা জ্ঞানের আলো। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আটি ধান। না হয় হবে ঘেঁষাঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান। তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান। অমরাবতীতে যিনি রানী, বরুণালয়ে যিনি অম্বিকা, জমালয়ে কালরূপা, কুবের ভবনে শোভা। মনের জানালা, মনের জানালা, মনের জানালা। ফিরে এলাম বিরতির পর। আমরা আবার শিল্পীর কাছে এগিয়ে যাব। কি শুনবো এবার? এবার আমি মহাভারতের পরিপ্রেক্ষিতে লেখা দুটি কবিতা, দ্রৌপদী জন্ম কবি মল্লিকা সেনগুপ্তের এবং কৃষ্ণা কবি সব্যসাচী দেবের, এই দুটি কবিতার নির্বাচিত অংশ একটু কোলাজ করা। বেশ। হস্তিনাপুরের এক গৃহবধূ, সেই আমি আবার জন্মেছি। ভারতবর্ষের দিকে এই মেয়েটি যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল, স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে, তার মতো প্রতিবাদী 1000 বছর ধরে কখনো দেখেছ? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন, যিনি নন অতি খর্বা, অতি কৃষ্ণা, কৃষ্ণা বা রক্তাভ, পদ্মপলাশ চোখ, সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম। পৃথিবী কিন্তু তখনও ধ্বংস হয়ে যায়নি মানুষ। ভারতবর্ষের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা। পিন পতনের শব্দ শোনা যায়, সভাঘর এমন নীরব। দুই পক্ষ উদ্গ্রীব, শকুনির পাশা বলে উঠল, জিতেছি। উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন, আর ওই দুর্যোধন বললেন, রাধিকামি, দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে। আমি প্রশ্ন পাঠালাম, প্রাতিকামি, জেনে এসো প্রাজ্ঞদের থেকে, নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজে আগে হেরেছেন? উত্তর এলো না কোনো। পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন, রজস্বলা একবস্ত্রা, কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে এসে দাঁড়াও। টেনে ধরলেন চুল দুঃশাসন এসে, সেই মেঘবর্ণ চুল যেখানে ফাল্গুন তুমি মুখ গুজে শুয়েছিলে নরমণি শীতে। কন্দর্প নিন্দিত কান্তি ভীমসেন এই চুলে খেলা করতেন, এই চুলে সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির। মাতৃহারা নকুর এবং সহদেব এই চুলের রহস্যে ভুলে থাকতেন শোক। স্বয়ং জননী কুন্তী এই চুলে খোঁপা বানাতেন। দুঃশাসন সেই চুল টানতে টানতে প্রকাশ্য দরজায় এনে দাঁড় করালেন এক অসূর্যম স্পর্শা মহিষীকে।
শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে এসে দাঁড়িয়ে জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনে। জানলাম এখানে কোনো ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান অর্জুন, প্রেমিক ভীম আর লোলুপ ধৃতরাষ্ট্রনন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের। সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, নিক। আমি কাঁদছি না। চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নৃত্যের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে ক্লীবেদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই। আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি। যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ। আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। এই কবিতার পর কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ খাটে না, নারী শুধু প্রয়োজনের। এই লাইনটা সত্যিই গায়ে কাঁটা দেয়, তাই তো? এবং শিল্পীদের বোধহয় এটাই একটা সুযোগ যে সেই কথাটাকে শিল্পের মাধ্যমে পৌঁছে দেওয়ার, প্রতিবাদের ভাষাটাকে দূর দূরান্তে পৌঁছে দেওয়ার। কারণ কলমের তো সেটাই ক্ষমতা। কলমের জোর দিয়ে, একটা কথা আছে না, পেইন ইজ মাইটিয়ার দ্যান আ শোড, সেই কলমের খোঁচা দিয়ে অনেক বড় কথাকে কিন্তু বলে দেওয়া যায়। ভবিষ্যতে তোমার ভাবনা কি? ভবিষ্যতে আমি শিক্ষিকা হতে চাই। তার সাথে আবৃত্তি নিয়েও আমার একটু ভাবনা আছে। আবৃত্তি নিয়ে আমি ভবিষ্যতে একটা থেরাপির প্রচেষ্টা করতে চাই। যারা অসুস্থ মানসিকভাবে, তারা যদি, যেমন আমাদের এখন নাচের অনেক থেরাপি হয়, গানের থেরাপি হয়, বা যোগা থেরাপি হয়, সেরকম যদি আবৃত্তি নিয়েও কোনো থেরাপি করা যায়, সেইটা আমার খুব ইচ্ছা। সময়ের শাসন আছে, আমরা প্রায় এগিয়ে এসেছি শেষের দিকে, কিন্তু ছাড়তে তো মন চাইছে না। ছোট্ট করে একটা কিছু হোক। আচ্ছা, রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, এবং এই বিপদকালে তাকেই বলবো তার ভাষা দিয়ে ঈশ্বরের কাছে প্রণতি জানাতে, এবং বলবো আত্মত্রাণ কবিতাটি, তার মাধ্যমেই আমি আজকের মতো শেষ করছি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, সহায় মোরে না যদি জুটে, নিজেরও বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজেরও মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি সহতি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিলে ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। এই শপথই আজ থাক। একদম আমরা ভীরু হব না, সাহসী হব। বিপদে আমরা আমি পিছিয়ে ভয় যাব করবো না, ভয় করবো না। একদম। দুবেলা মরার আগে মরবো না, ভয় মরবো না। ফিরে আসবো পরবর্তী পর্বে। আজকে এখানেই শেষ করি।